গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে জিএস প্র্যাকটিস ক্লাসের আজকে আমাদের 11তম প্র্যাকটিস ক্লাস, মিক্সড জিকে প্র্যাকটিস আমরা করব এখানে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তুমি পাবে, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, তোমরা পেড কোর্স অপশানে দেখতে পাবে। TWS একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, এবং এখানে আমাদের বেশ কয়েকটা নতুন ব্যাচ কিন্তু শুরু হয়েছে। তার মধ্যে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, WBKP ফাউন্ডেশন ব্যাচ, SSC GTMTS এর নতুন ব্যাচ, NMGNM এর নতুন ব্যাচ, WB গ্রাম পঞ্চায়েত ব্যাচ, WBKP প্র্যাকটিস ব্যাচ। এছাড়াও কিন্তু আরও অন্যান্য পরীক্ষার ক্লাস আমরা করিয়ে থাকি এবং চলছে ক্লাস। তো আমরা শুরু করবো আজকের MCQ প্র্যাকটিস। কোশ্চেন নাম্বার 1, কে RBI এর 26তম গভর্নর হিসেবে নিযুক্ত? শক্তিকান্ত দাস, রঘুরাম রাজন, সঞ্জয় মালহোত্রা, অপশন ডি বিকাশ শর্মা। সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলবে? সঠিক উত্তর হবে সঞ্জয় মালহোত্রা। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। তিনি ডিসেম্বর 11 তারিখ 2024 সাল থেকে এই পদে নিযুক্ত হয়েছেন। তো সঞ্জয় মালহোত্রা ভারতবর্ষের বর্তমান 26তম গভর্নর রিজার্ভ ব্যাংকের, RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 25তম ছিলেন শক্তিকান্ত দাস। এই RBI এর গভর্নরের পদের মেয়াদ কতদিন থাকে বা কত বছর থাকে? এটা সাধারণত 3 থেকে 5 বছর। 3 থেকে 5 বছর এই পদের মেয়াদ থাকে। কোশ্চেন নাম্বার 2, শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর এখানে কি হবে? শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত? তো শব্দের গতিবেগ আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম পেতে পারি। কঠিনে বেশি, তরলে একটু কম, তা গ্যাসে আরো কম, এবং শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না। তাহলে এখানে 0 আমাদের অ্যান্সার নিতে হবে। শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে, উত্তর হচ্ছে না। শব্দ চলাচলের জন্য যে কোনো একটা জড় মাধ্যমের প্রয়োজন, সেটা কঠিন হতে পারে, তরল বা গ্যাস হতে পারে, কিন্তু শূন্য বা ভ্যাকুমে শূন্য স্থানে শব্দ কিন্তু যেতে পারে না। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবং শব্দের গতিবেগ আমরা যদি দেখি, কঠিন মাধ্যমে সব থেকে বেশি হয়, তারপর তরল মাধ্যম, তারপর হচ্ছে গ্যাসীয় মাধ্যমে। এই তিনটে মাধ্যমের তুলনায় সব থেকে কম গতিবেগ থাকে শব্দের। আরেকটা কোশ্চেন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ কত হয়? সেটা কিন্তু 332 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আলাদা। কোশ্চেন নাম্বার 3, যে যন্ত্রের দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় তা হলো কোনটি? বিভিন্ন যন্ত্র আমরা কোন কাজে ব্যবহার করি সেইগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এই ধরনের ক্লাসও কিন্তু আমরা করিয়েছি এর আগে। কোশ্চেনটা বোঝা যাচ্ছে। সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ফ্যাথোমিটার। অপশন ডি যারা করছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। তো পাশাপাশি এখানে আর যে যন্ত্রগুলোর নাম রয়েছে, হাইগ্রোমিটার। এটা তোমরা কোশ্চেনটা পেয়ে থাকবে পরীক্ষায়, অনেক পরীক্ষায় এসছে। হাইগ্রোমিটার বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্র, বা হিউমিডিটি যেটা মেজারমেন্ট আমরা হাইগ্রোমিটার দিয়ে করতে পারি। আর্দ্রতা পরিমাপক যন্ত্র ম্যানোমিটার, এটা মূলত গ্যাসের চাপ, গ্যাসের চাপ, বায়ুর চাপ আমরা ব্যারোমিটার বলি। এটা সাধারণত আবদ্ধ গ্যাস বা নর্মাল যে কোনো গ্যাসের চাপ মাপক যন্ত্র। ম্যানোমিটার, পাইরোমিটারের সাহায্যে আমরা খুব উচ্চ উষ্ণতা পরিমাপ করতে পারি। উচ্চ উষ্ণতা পরিমাপক যন্ত্র হচ্ছে পাইরোমিটার। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
আলাউদ্দিন হোসেন শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, নুসরত শাহ। সঠিক উত্তর কি হবে? বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বলছে আলাউদ্দিন হোসেন শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, নুসরত শাহের মধ্যে অপশন বি শামসুদ্দিন ইলিয়াস শাহ এটা সঠিক উত্তর হবে। শামসুদ্দিন ইলিয়াস শাহ 1342-এর সময়কালে তিনি বাংলার বুকে একটি স্বাধীন সাম্রাজ্য গড়ে তোলেন এবং সুলতানি যুগের সেই সময়ে কিন্তু এটা ঘটনাটা ঘটছে। তো তুগলক বংশীয় বিন তুগলকের আমলেই আমরা দেখব বাংলা স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। এবং আলাউদ্দিন হোসেন শাহ নামটাও আমরা খুব মনে রাখি, কারণ একটা প্রশ্ন আসে যে বাংলার আকবর কাকে বলা হয়। এই আলাউদ্দিন হোসেন শাহকে কিন্তু বাংলার আকবর বলা হয়। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 5। ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস কবে পালিত হয়? ন্যাশনাল ইউথ ডে, জাতীয় যুব দিবস, এটা কবে পালিত হয়? এটা আমাদের স্বামী বিবেকানন্দ বা স্বামীজির জন্মদিন অনুসারে ভারতে ন্যাশনাল ইউথ ডে পালিত হয়ে থাকে এবং দিনটা তারিখটা কত? 12ই জানুয়ারি। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে, ন্যাশনালের জায়গায় যদি আমরা ইন্টারন্যাশনাল লিখতাম, যে আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল ইউথ ডে, ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক যুব দিবস যদি বলো, সেটা কিন্তু কত তারিখ? 12ই আগস্ট। এটা কিন্তু 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। ওকে, কোশ্চেন নাম্বার 6। উইন্টার অলিম্পিক 2026 কোথায় অনুষ্ঠিত হলো? কোশ্চেন নাম্বার 6, সঠিক উত্তর কি হবে? শীতকালীন অলিম্পিক 2026-এ এটা মূলত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে। এবং এই অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছে বলো? সঠিক উত্তর এখানে কি হবে? প্যারিস, চীন, নিউজিল্যান্ড, ইতালি। তো আপকামিং অলিম্পিক কোথায় আছে? 2028 সালে লস অ্যাঞ্জেলস, আমেরিকা, সেটা নর্মাল অলিম্পিক। এবং আমরা দেখব গ্যাপে গ্যাপে 4 বছর অন্তর উইন্টার অলিম্পিকই হয়, 2022, 26, 30 এইভাবে। আর নর্মাল অলিম্পিক যেটা লিপ ইয়ারে হয়, সামার অলিম্পিক বলা হয় সেটাকে। তো এই অলিম্পিক হয়েছে মূলত ইতালিতে, 2026 সালে ফেব্রুয়ারিতে এটা হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 7, মহাবীর পূর্বতম তীর্থঙ্করের নাম কি? খুব ইম্পর্টেন্ট এবং খুবই পরিচিত একটা প্রশ্ন, তোমাদের নিঃসন্দেহে এটা পারা উচিত। মহাবীর পূর্বতম মানে মহাবীরের আগের তীর্থঙ্করের নাম কি? তীর্থঙ্কর মানে কি? একরকম ধর্ম প্রচারক আমরা বলতে পারি। জৈন ধর্ম নিয়ে আমার ডিটেলস ক্লাস আছে, তোমরা দেখবে। টোটাল 24 জন তীর্থঙ্করের নাম আমরা জৈন ধর্মে পাচ্ছি, অর্থাৎ জৈন ধর্ম প্রচার করেছেন। সবার শেষে অর্থাৎ 24তম নাম আমরা পাচ্ছি মহাবীরের। তার আগে 23তম নাম হচ্ছে পার্শ্বনাথ, তিনি হচ্ছেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। এবং প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা আদিনাথ বা ঋষভদেব, তাকে জৈনদের প্রথম তীর্থঙ্কর ধরা হয়। পরবর্তী কোশ্চেন আসবো, নিচের কোনটি তাপমাত্রা মাপার যন্ত্র নয়? তাপমাত্রা মাপার যন্ত্র নয়, এখানে কোনটি তোমাকে বার করতে হবে? সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, ক্যালোরিমিটার, কেলভিন স্কেল। তাহলে এখানে উত্তর কি হবে? প্রত্যেক অ্যান্সার করবে যারা ক্লাসে কানেক্ট আছো। তাপমাত্রা পরিমাপক যন্ত্র নয়। সঠিক উত্তর কি হবে? দেখো এখানে আছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটারের সাহায্যে আমরা তাপ পরিমাপ করি, এটা হচ্ছে তাপ পরিমাপক যন্ত্র। তাপ এবং তাপমাত্রা দুটো কিন্তু আলাদা, তাই তো? তাপ যদি কারণ হয়, তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে তার ফলাফল। একটা বস্তুকে তুমি যদি আগুনে দাও, কিছু সময় আগুনে রাখো, সেটা গরম হবে, মানে সেটা তাপ দিচ্ছ।
যার ফলে তার উষ্ণতাটা বাড়ছে। তো যাই হোক, উষ্ণতা পরিমাপক যন্ত্র আমরা সেলসিয়াস স্কেল, ফারেনহাইট বা কেলভিন স্কেল ব্যবহার করে থাকি, কিন্তু ক্যালোরিমিটারের সাহায্যে আমরা তাপ পরিমাপ করতে পারি। কোশ্চেন নাম্বার 9, ফ্লুরিন। ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা কত? ফ্লুরিন একটি হ্যালোজেন মৌল, আমরা জানি। ফ্লুরিন, ক্লোরিন, আয়োডিন এইগুলো পর্যায় সারণীতে, আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যদি বলি 17 নম্বর শ্রেণীতে আছে এই ফ্লুরিন। তো ফ্লুরিন যেটাকে আমরা এফ দিয়ে লিখি, এফ দিয়ে ডিনোট করি, এর পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে কি বলতো? প্রোটন সংখ্যা। আর একটা পরমাণুতে প্রোটন যেই কটা থাকে সেই কটা কিন্তু ইলেকট্রন থাকে, তাহলে এটা মানেই আমরা ইলেকট্রন সংখ্যা বলতে পারি, এবং ফ্লুরিনের ইলেকট্রন সংখ্যা আমরা জানি 9টি। তাহলে এটাই উত্তর হয়ে যাবে, এখানে অপশন বি সঠিক উত্তর হবে। তুমি যদি বলো 17 টাকা, এটা হচ্ছে ক্লোরিন, Cl, এটা হচ্ছে Cl ক্লোরিন। 7 হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে। 10 কি বলতো? নিয়ন। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেনটা তোমরা উত্তর দেখে নিলে, যাই হোক। তো ভালো করে কোশ্চেনটা দেখো। একক সময় কোনো গতিশীল বস্তুর সরণকে কি বলা হয়? উত্তর তোমরা দেখলে, রিমোটের সমস্যার জন্য এটা হলো আর কি। একক সময়ে কোনো গতিশীল বস্তুর সরণকে কি বলা হয়? বেগ বলা হয়। তাহলে দ্রুতি কি? তাহলে বেগ মানে আমরা কি পাচ্ছি? বেগ মানে বস্তুর সরণ ভাগ সময়। সরণের ইংরাজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বেগ মানে ভেলোসিটি, আর দ্রুতি মানে হচ্ছে স্পিড। আর একটা কথা হচ্ছে দ্রুতি আছে, দ্রুতি মানে কিন্তু অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। একটা মজার বিষয় হচ্ছে, এই দুটোর বিষয়ে তুমি যদি দেখো, এর একক তুমি যদি দেখো, বেগের একক কি স্যার? তোমাকে যদি বলে সিজিএস একক, তুমি বলবে সরণ মানে একটা দৈর্ঘ্য, সেন্টিমিটার, সময়ের একক সেকেন্ড, সেন্টিমিটার ভাগ সেকেন্ড। এখানে তুমি যদি একক বার করো, সিজিএস একক সেন্টিমিটার ভাগ সেকেন্ড। যদি এসআই একক তুমি বার করো, প্রথমটা সিজিএস আমরা যদি লিখি, আর এসআই একক তুমি যদি বলো, এটা তুমি পাচ্ছ মিটার ভাগ সেকেন্ড, এখানেও মিটার ভাগ সেকেন্ড। অর্থাৎ এই দুটো রাশির একক কিন্তু একই, কিন্তু যে বেসিক পার্থক্যটা আছে সেটা হচ্ছে বেগ বা ভেলোসিটির একটা ডিরেকশন আছে। সরণ একটি ভেক্টর রাশি। সরণ মানে কোনো বস্তুর প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে, সেটা। আর দ্রুতি হচ্ছে সেরকম নয়, দ্রুতি অর্থাৎ স্পিড কিন্তু আলাদা। এর কতটা অতিক্রম করেছে দূরত্ব, সেটা হচ্ছে সময় দিয়ে যদি ভাগ করি আমরা পাই দ্রুতি বা স্পিড। তাহলে স্পিড এটা কিন্তু স্কেলার রাশি, আর ভেলোসিটি বা বেগ কিন্তু ভেক্টর রাশি, এটা কিন্তু মাথায় রাখবে। একক একই হতে পারে, কিন্তু রাশিগত দিক থেকে দ্রুতি বা স্পিড স্কেলার, এটা ভেক্টর। ভরবেগ, ত্বরণ, মন্দন এগুলো কিন্তু ভেক্টর রাশি। একটা অঙ্ক, এখানে একটা ছোট্ট অঙ্ক আমি একটু দিই, তোমাদের ভালো লাগবে। দেখো, একটা সহজ অঙ্ক। ধরো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, এখানে পৌঁছালো, এটা ধরো 3 মিটার। এ বস্তু থেকে যাত্রা শুরু করলো, এখানে পৌঁছালো, ধরো এটা বি, এটা 4 মিটার। এখান থেকে গেল এই পর্যন্ত। এই টোটাল যেতে ধরো টাইম লেগেছে তার 10 সেকেন্ড। এখন তোমাকে আমি বার করতে বললাম যে বলো বেগ কত হবে। আমি জাস্ট বিষয়টা তোমরা জানো, তোমরা
একটু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ যদি এখানে আমরা দেখি, তাহলে এখানে তোমাকে বার করতে বললো ভেলোসিটি কত হবে, ভেলোসিটি অর্থাৎ বেগ কত হবে। উত্তর কি হবে? প্রত্যেকে বলতে পারবে? একটা বস্তু এ বিন্দু থেকে বিতে গেল, ডিরেকশনটা এরকম, তাহলে তোমাকে কি বার করতে হবে? ভেলোসিটি মানে হচ্ছে সরণ ভাগ সময়, সরণ ভাগ সময়। এবার সরণটা কতটা? সরণটা হচ্ছে প্রথমে কোথায় ছিল আর লাস্টে কোথায় আছে, তাদের মধ্যে সরলরৈখিক দূরত্ব। তাহলে এই জায়গা থেকে যদি আমরা একটা ডটেড লাইন টানি, এটাই কিন্তু ওর সরণ বার হচ্ছে। এখানে সরণ হচ্ছে এ থেকে বি, ডিরেকশনটা ধরো এ থেকে বি, ধরো এই পয়েন্টটা সি ধরলাম আমি কথার কথা, তাহলে এ থেকে বি, আর সময়টা তোমার 10 সেকেন্ড। এ থেকে বিটা কত বলতো? এটা কিন্তু একটা সেই সমকোণী ত্রিভুজ শেপ তৈরি হলো নাকি? 3 মিটার লম্ব ভূমি, এটা অতিভুজ, তাহলে এটা 90 ডিগ্রি যদি হয়, এটা সেইভাবে কিন্তু আমরা দিয়েছি 3 4 মানে এটা 5। তুমি যাই বলো, এটা অলওয়েজ সমকোণী ত্রিভুজ হতে বাধ্য। একটা বাহু 3, একটা 4 মানে আর একটা 5 হবেই হবে, তাই তো? এটা 5 মিটার। তাহলে এখানে তুমি বেগ কত পাচ্ছ? তাহলে এখানে এবিটা আমরা পাচ্ছি 5 মিটার, 5 মিটার, আর এখানে 10 সেকেন্ড, মানে উত্তর আসছে 0.5 মিটার/সেকেন্ড। এটা কিন্তু বেগ। এবার তোমাকে যদি বলি দ্রুতি কত, দেখো একটু সময় নিচ্ছি, বাট দ্রুতি যদি বলতো তোমার এ থেকে সি প্লাস সি থেকে বি বাই সময়, মানে টোটাল যে যাত্রাপথ, মানে 3+4/10, মানে তোমার 0.7 মিটার/সেকেন্ড। এটা গেল দ্রুতি বা স্পিড। তো দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু সময় নিলাম, জাস্ট এইগুলো থেকে অঙ্ক দিচ্ছে বর্তমান বিভিন্ন পরীক্ষায়। কোশ্চেন নাম্বার 11-তে আসবো। প্রয়াত ডক্টর জয়ন্ত বিষ্ণু নার্লিকর কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? এটা উত্তর হবে অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতি পদার্থবিদ্যা। অপশন সি এটা সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 12, লিভিং হিস্ট্রি, এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। লিভিং হিস্ট্রি এটি কার লেখা? এই আত্মজীবনীটি কার লেখা? আব্রাহাম লিঙ্কন, এইচ জে হিউম, বিল ক্লিন্টন, নাকি হিলারি ক্লিন্টন? তাহলে এখানে আমরা সঠিক উত্তর কোনটি নেব? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হিলারি ক্লিন্টন। কোশ্চেন নাম্বার 13, সৈয়দ আহমেদ খানের, সৈয়দ আহমেদ খান যাকে দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয়, আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সৈয়দ আহমেদ খানের প্রধান পরামর্শদাতা কে ছিলেন এবং বিশ্বাসভাজন কে ছিলেন? ডব্লিউ হান্টার, থিওডার বেক, থিওডার মরিসন, নাথান লিস? তো এখানে আমরা কোন উত্তরটা সঠিক নেব? সঠিক উত্তর হবে অপশন বি, হবে থিওডার বেক। কোশ্চেন নাম্বার 14, প্রথম কোন দেশ ফুটবল বিশ্বকাপ জিতেছিল? দেখো ফুটবল বিশ্বকাপ দেখতে দেখতে শেষ হয়ে গেল, তাই তো? তো এখানে এই বিশ্বকাপ শুরু হয়েছিল 1930 সালে। প্রথম বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে। ঠিক আছে, উরুগুয়ে প্রথম বিশ্বকাপ জেতে এবং এখনো পর্যন্ত উরুগুয়ে 2বার বিশ্বকাপ জিতেছে। ব্রাজিল 5বার, ইতালি 4বার, জার্মানি 4বার। আর্জেন্টিনা কয়বার জিতলো তোমরা বলবে? 2022 সালে আর্জেন্টিনা জিতেছিল। 2026-এ কারা জিতেছে তোমরা নিশ্চয়ই জানো, বলার অপেক্ষা রাখে না। নেক্সট 2030 সাল বিশ্বকাপ 6টা দেশ অনুষ্ঠিত হবে। 2030 সালে 6টা দেশ আয়োজন করবে, সেখানে 3টে দেশে ওপেনিং সেরিমনি আমরা দেখব, যেটা উরুগুয়ে, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা। বাদবাকি খেলাগুলো মরক্কো, স্পেন এবং পর্তুগালে হবে। অর্থাৎ 3টে মহাদেশ মিলে কিন্তু আয়োজন করতে চলেছে 2030 সালের বিশ্বকাপ। 2030 সাল অর্থাৎ 4 বছর পর আবারও বিশ্বকাপ, যেটা নির্ধারিত ভেন্যু কিন্তু হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 15, এক ফার্মি সমান কত? এক ফার্মি সমান কত?
1 ফার্মি সমান কত? ফার্মি একটি দৈর্ঘ্যের একক এবং এটি কিন্তু একটা ছোট একক দৈর্ঘ্যের। অণুপরমাণুর ব্যাস পরিমাপে ফার্মি একক ব্যবহৃত হয়। আমরা ফার্মির থেকেও ছোট একক পেতে পারি, প্লাঙ্ক ধ্রুবক। ঠিক আছে, প্লাঙ্ক ধ্রুবক যেটাকে সব থেকে ছোট একক ধরা হয় দৈর্ঘ্যের, আর সব থেকে বড় একক পারসেক। চলাচলতিতে আমরা ফার্মিকে ছোট একক ধরি অনেক সময়, বাট তার থেকেও ছোট একক আছে। 1 ফার্মি যদি আমরা মিটারের সঙ্গে কম্পেয়ার করি, কত মিটার, সেন্টিমিটার বা কিলোমিটারের সঙ্গে, তাহলে আমরা এখানে দেখব 10⁻⁻15 মিটার। এটাকে তুমি যদি সেন্টিমিটারে নিয়ে আসো, 10⁻⁻13 সেন্টিমিটার, মানে 1 মিটার মানে 100 সেন্টিমিটার। সেই জন্য দুটো শূন্য কমে গেল। তাহলে অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। এটা মানে কি বলতো, 1-এর পরে 10⁻15 এটা মিটার, আর এটা মানে তোমার 1/10⁻13 সেন্টিমিটার। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16, টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার? তো লিভার মূলত আমরা জানি 3 প্রকারের হয়, 3টে শ্রেণীতে ভাগ করা হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী। টিউবওয়েলের হাতল এটা কোন ধরনের লিভার? লিভার নিয়ে আমার টোটাল ক্লাস করানো আছে, যদিও একটু আগে রিসেন্ট করানো হয়নি। লিভার নিয়ে আমার ডিটেলস ক্লাস করানো আছে, প্রয়োজনে দেখবে, যাবতীয় সমস্যা তোমার ক্লিয়ার হবে। টিউবওয়েলের হাতল কিন্তু প্রথম শ্রেণী লিভার। এখানে কি থাকে? টিউবওয়েলের হাতল যেটা মূলত এক প্রান্তে বল প্রযুক্ত হয়। এখানে ধরো একটা টিউবওয়েল, ঠিক আছে, এখানে একটা কানেকশন থাকে, যার সাপেক্ষে কি হয়, এই জায়গায় সাপেক্ষে টিউবওয়েলটা দেখবে আপ ডাউন করছে। এই জায়গাটা থাকে আলম্ব, আর এখানে যেখানে কাজ হয় সেটাকে আমরা ভার বলতে পারি। তো ভার, বল একদিকে একদিকে, আলম্ব মাঝখানে থাকলে প্রথম শ্রেণীর লিভার। কোশ্চেন নাম্বার 17, দেখো কোনটা কোথায় থাকলে কোন শ্রেণীর লিভার? আলম্ব যদি মাঝখানে থাকে প্রথম, যদি ভার বিন্দুটা মাঝখানে থাকে দ্বিতীয়, আর বলটা যদি মাঝখানে থাকে তাহলে তৃতীয় শ্রেণীর লিভার। নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতের সংবিধানে রাখা হয়নি? কোশ্চেনটা খুবই চেনা এবং তোমরা পারবে আশা করি। সঠিক উত্তর কি হবে? ভারতের সংবিধানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদ রাখা হয়নি, লোকসভার ডেপুটি স্পিকার, রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার, ডেপুটি প্রাইম মিনিস্টার, সব ডেপুটি। এখানে ডেপুটি প্রাইম মিনিস্টার অর্থাৎ ভারতের উপ প্রধানমন্ত্রীর পদ কিন্তু রাখা হয়নি, বাদবাকি পদগুলো সংবিধানে আছে। ঠিক আছে, রাজ্যসভায় একজন চেয়ারম্যান থাকে, ঠিক আছে, যিনি ভাইস প্রেসিডেন্ট হয়, আরেকজন রাজ্যসভার সদস্য ডেপুটি চেয়ারম্যান থাকে, লোকসভার ডেপুটি স্পিকার থাকে, স্পিকার একজন ডেপুটি স্পিকার থাকবে, বা সংবিধানে এই পদের উল্লেখ আছে। এবং রাজ্য আইনসভা মানে বিধানসভা, সেখানেও কিন্তু স্পিকার, ডেপুটি স্পিকার থাকে। পরবর্তী কোশ্চেন, সাইমন কমিশন। সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল কিসের জন্য? সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 সালে। এটা গঠিত হয় 1927 সালে ইংল্যান্ডে, এবং 1928 সালে ভারতে আসে। ভারতবর্ষে তারা আসে কেন? ভারতের সাংবিধানিক এবং প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে তারা আসে, কিন্তু সেখানে 7 জন সদস্য ছিল, যার মধ্যে কোনো ভারতীয় ছিল না। একরকম ভারতীয়দের অপমান, যার জন্য সাইমন কমিশনের বিরুদ্ধে কিন্তু গো ব্যাক স্লোগান চলে আসে, গো ব্যাক সাইমন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 19। বিশুদ্ধ জল যে তাপমাত্রায় বাষ্প হয় সেই তাপমাত্রাটা কত? বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় বাষ্প হয় সেটা তোমাকে বার করতে হবে। 373 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। দেখো এই কোশ্চেনের উত্তর সবগুলো ফারেনহাইট স্কেলে তোমাকে
দিয়েছে এবং সেটা থেকে তোমাকে বার করতে হবে। আমরা জানি বিশুদ্ধ জল বাষ্প হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এটা সেন্টিগ্রেড স্কেল, কিন্তু এটা ফারেনহাইটে তুমি যদি যাও 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 212 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেল শুরু হচ্ছে কত থেকে? সেন্টিগ্রেডে যেটা 0 সেটা 32 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু হচ্ছে, আর সেন্টিগ্রেডে যেটা 100 সেটা 212 ডিগ্রি ফারেনহাইট। তুমি যদি কেলভিনে যাও 273 কেলভিন, আর এটা 373 কেলভিন, কেলভিন স্কেলে। ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটা নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক যে তাপমাত্রায় জল জমে বরফ হবে সেটাকে নিম্ন স্থিরাঙ্ক বলে, যে তাপমাত্রায় জলটা বাষ্প হবে সেটাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইটে গিয়ে জলটা বাষ্প হয়। কোশ্চেন নাম্বার 20, দক্ষিণ পূর্ব রেলপথ কত সালে স্থাপিত হয়েছিল? দক্ষিণ পূর্ব রেলপথ, যার সদর দপ্তর কিন্তু আমাদের কলকাতা, কলকাতা পূর্ব রেলপথের সদর দপ্তর এবং মেট্রো রেলের সদর দপ্তর। এই রেলপথ স্থাপিত হয়েছিল 1955 সালে, দক্ষিণ পূর্ব রেলপথ। তো আমাদের প্রথমে কিন্তু দেখানো হয়েছে যে সমস্ত ব্যাচগুলো আমরা রিসেন্ট করাচ্ছি বা শুরু হয়েছে সেই ব্যাচগুলো এখানে দেওয়া আছে। যদি প্রয়োজন মনে করো, ঠিক আছে, আমাদের কাছে প্রস্তুতি নিতে চাও, অবশ্যই ভিজিট করতে পারো TWS একাডেমি অ্যাপে, কিন্তু এইগুলো তোমরা পাবে, সেখানে আমরা পড়াচ্ছি। কোশ্চেন নাম্বার 21, লোকমান্য নামে কে পরিচিত ছিলেন? খুব সহজ প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে, আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এই কোশ্চেনগুলো। লোকমান্য তিলক বলা হয় কাকে? বাল গঙ্গাধর তিলককে। অপশন এ সঠিক উত্তর হবে। লোকহিতবাদী গোপাল হরি দেশমুখকে বলা হয়। লোকপ্রিয় গোপীনাথ বরদৌলে। এই নামগুলো পরীক্ষা দিয়ে থাকে। কে মহাত্মা গান্ধীকে জাতির জনক আখ্যা দিয়েছিলেন? জাতির জনক বলেছিলেন মহাত্মা গান্ধীকে কে? সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, উইলিয়াম জোন্স। ফাদার অফ নেশন বলে কে মন্তব্য করেছিলেন মহাত্মা গান্ধীকে? তো গান্ধীজি, যাকে জাতির জনক বলা হয়, ভারতের জাতির পিতা বলা হয়, তো সেই মন্তব্যটা করেছিলেন সুভাষচন্দ্র বোস। এবং সুভাষচন্দ্র বসুকে মহাত্মা গান্ধী প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস বলে কিন্তু মন্তব্য করেন। পরবর্তী কোশ্চেন আসবো, এশিয়ার দীর্ঘতম নদী হলো কোনটি? এশিয়া মহাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা, নীলনদ, ইয়াংসি কিয়াং, সিন্ধু। তো প্রথম যে অপশনটা আছে, গঙ্গা ভারতের দীর্ঘতম নদী, নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী, এবং ইয়াংসি কিয়াং এটি কিন্তু এশিয়ার দীর্ঘতম নদী। ঠিক আছে, এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি কিয়াং, ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী। কোশ্চেন নাম্বার 24, প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনটি হলো কি? প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনটির নাম কি? অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, ইনসুলিন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অক্সিন, যেটা রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। প্রথমে ডারউইন এবং তার সন ফ্রান্সিস এটাকে ফাইন্ড আউট করেছিল 1800, পরবর্তীকালে ফ্রিজ ডাব্লিউ ওয়েন্ট 1928-এর দিকে তোমার এটি ইনভেন্ট করেন। কোশ্চেন নাম্বার 25, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল? মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, দেখো অসহযোগ আন্দোলন যেটাকে ইংলিশে আমরা নন কোঅপারেশন মুভমেন্ট বলে থাকি, এই আন্দোলন শুরু হয় 1 আগস্ট 1920-তে। 1920 সালের 1 আগস্ট শুরু হয় এবং 1922 সালে চৌরি চৌরা হত্যাকাণ্ডের প্রতিবাদে 25শে ফেব্রুয়ারি এই আন্দোলনটা গান্ধীজি তুলে নেয়। এটা ছিল অহিংস অসহযোগ আন্দোলন, মানে হিংসা ছাড়াই এই আন্দোলন, এবং যেটার নাম হয় অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন। প্রত্যেকটা কাজে ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করাই ছিল মূল উদ্দেশ্য। তো এই আন্দোলন ছিল গান্ধীজির জীবনের প্রথম একটা গণ আন্দোলন, প্রথম গণ আন্দোলন। দেখো ভারত এমন একটা দেশ, আমরা জানি সেখানে বহু জাতি বহু ধর্মের মানুষ বসবাস করছে, এবং একটা জিনিস বুঝতে হবে, ভারতে প্রায় 190 বছরের ব্রিটিশ শাসন ছিল। তার কারণ ভারতীয় নিজেদের মধ্যে ঐক্য ছিল না, এবং ব্রিটিশরা সেটা বুঝতে পেরেছিল, একটা ধর্মীয় ভাবাবেগটাকে তারা ব্যবহার করে।
হিন্দু মুসলিম এরকম বিষয়টাকে তারা সেপারেট করার চেষ্টা করে দিয়ে এতদিন রাজত্ব করেছিল। কিন্তু গান্ধীজির এই জায়গাটাই কিন্তু আমরা দেখব যে তিনিই সক্ষম হয়েছিল যে সবাই যদি মিলে গণ আন্দোলন না হয় ব্রিটিশদের উচ্ছেদ করা সম্ভব নয়। এবং গান্ধীজি প্রথম ব্যক্তি যিনি সেই সময় খিলাফত মুভমেন্ট চলছিল 1919, সেটাকে কাজে লাগিয়ে হিন্দু মুসলিম একত্রে করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবাইকে সামিল করতে সক্ষম হয়েছিলেন। এবং তারপরেই আমরা দেখব বড় বড় গণ আন্দোলনগুলো তৈরি হয় এবং ব্রিটিশরা ফাইনালি দেশ ছাড়তে বাধ্য হয়। তো মহাত্মা গান্ধী এই অসহযোগ আন্দোলনের যে সিম্বলটা ব্যবহার করেন হচ্ছে তার চরকা। অপশন বি, এটা ডাব্লিউবিসিএস আসা প্রশ্ন। অপশন বি। একটা বিষয় অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে যে ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি সবসময় কি হবে, ধরো নিজেদের পরিবার দিয়ে বুঝতে হবে, দুই ভাই যদি ঐক্য না থাকে প্রতিবেশীরা এসে কি করবে, আক্রমণ করতে পারে। যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কিন্তু আর সাহস পায় না। এই বিষয়টা অলওয়েজ মাথায় রাখতে হবে। কোশ্চেন নাম্বার 26, এটা আজকে আমাদের হোমওয়ার্ক থাকছে। কোন মৌর্য রাজা অমিত্রঘাত উপাধি গ্রহণ করেছিলেন? তো আমরা আজকের সেশন এখানে এন্ড করছি। টোটাল 26টি কোশ্চেনের মধ্যে তোমার সঠিক উত্তর কত হয়েছে সেটা জানাবে। আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে দা ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট, 3টি ইউটিউব চ্যানেল কিন্তু এখানে ক্লাসগুলো আমরা করাচ্ছি। পাশাপাশি TWS একাডেমি অ্যাপ রয়েছে, সেখানে বিভিন্ন পরীক্ষা ভিত্তিক ব্যাচ করানো হচ্ছে। প্রয়োজন হলে অবশ্যই জয়েন করবে এবং সেশনটা ভালো লাগলে লাইক শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে।